নজর রাখবো পরবর্তী খবরে। রোপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা একেবারেই যায় না। আদালতে জানায় রাজ্যে 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 25% ডিএ দেওয়ার, এবং রাজ্য সরকার কত ডিএ দিয়েছে বিস্তারিত হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে। অগস্টে মামলার পরবর্তী শুনানি। অগস্টে এই মামলার পরবর্তী শুনানি। ডিএ মামলায় আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজ রুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ডিএ মামলার শুনানি আজকে আমরা দেখলাম 25% ডিএ দিতে বলা হয়েছে, এবং পরবর্তী শুনানি রয়েছে অগস্টে। বিস্তারিত জানান। দেখো, আজকে মানে 18 বার এই ডিএ মামলার মুলতুবির পর আজকে এই মামলার যখন শুনানি প্রথম হয়, তখন বিচারপতিদের তরফ থেকে একটি প্রস্তাব আসে যে রাজ্যের যে বকেয়া ডিএ তার 50% অ্যাডহক ইমিডিয়েট পেমেন্ট করে দেওয়া হোক। বাকি অংশটি মামলার পরবর্তী বিচার প্রক্রিয়ার পরই কিন্তু নির্ধারিত করবে সুপ্রিম কোর্ট। তুমি জানো যে এর পূর্বে এই মামলাটি প্রথম শুরু হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল প্রথমে খারিজ করে দিলেও সেই মামলাটি সোজা চলে আসে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট মামলাটি পুনরায় ফেরত পাঠায় বিচারের জন্য ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল সেখানে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয়, এবং সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আসে, এবং দীর্ঘ শুনানি চলে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। সেই মামলার রায়ের পর কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে রোপা রুল মেনটেন করে। কিন্তু সেই রায়ের পরবর্তীকালে সেই বকেয়া মহার্ঘ ভাতা না দিয়ে রাজ্য সরকার পুনরায় পুনর্বিবেচনার আবেদন জানায়। সেক্ষেত্রেও কিন্তু একই রায় বহাল থাকে। পরবর্তীকালে সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল। অবশেষে আজ বিচারপতি সুপ্রিম কোর্টে এই মামলার বলা যেতে পারে প্রাথমিক পর্যায় শুরু হলো। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 50% দেওয়ার প্রস্তাব রাখা হয় সুপ্রিম কোর্টে বিচারপতিদের পক্ষ থেকে। কিন্তু সেখানে রাজ্যের আইনজীবী মনু সিংভি বারবার বলেন রাজ্যের বর্তমান যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতির ফলে সমগ্র মহার্ঘ ভাতা দিতে গেলে 40,000 কোটি টাকার প্রয়োজন, এবং যা রাজ্য সরকারের পক্ষে দেওয়া অসম্ভব। এরপরেই বিচারপতিরা 25% প্রস্তাব রাখেন, এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবীদের কাছ থেকে যদিও আশ্বাস পাবার প্রচেষ্টা চালান, কিন্তু মনু সিংভি পরিষ্কার জানান যে এই তাদের বক্তব্য না শুনে যেন এই রায়দান করা না হয়। যদিও রাজ্যের অপর এক আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে এখানে এই আবেদনে যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের সমাহারে দেখা হচ্ছে, এটা সঠিক নয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে একই জায়গায় অবস্থান তারা করে না, সুতরাং সেই মহার্ঘ ভাতার ক্ষেত্রেও তাদের সঙ্গে তুলনা বিচার করলে হবে না। এরপরেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে অ্যাডহক অর্থাৎ অতি দ্রুত এই বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে রাজ্য সরকারকে, এবং বাকি যে অংশ সেই অংশ মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত নির্ধারিত হবে। মামলার নিষ্পত্তির পরই নির্ধারিত হবে তা পাওয়ার যোগ্য কি যোগ্য নয় রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা দিয়েছে সেটি প্রতি বছর কত শতাংশ হারে দিয়েছে, কত কেপে দিয়েছে, কি পরিমাণ অর্থ দিয়েছে, কত অর্থ এখনও রাজ্য অনুযায়ী বাকি রয়েছে, তার একটি স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে হলফনামার আকারে 4 সপ্তাহের মধ্যে পেশ করতে হবে, এবং তারপরে এই মামলার শুনানি হবে আগামী আগস্ট মাসে। এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়ে দিয়েছে দেশের উচ্চ আদালত। অনেক ধন্যবাদ পীযূষ দা।
2022 সালের নভেম্বরে ডিএ মামলা উঠে দেশের শীর্ষ আদালতে। এরপর থেকে গত কয়েক বছরে প্রায় 18 বার পিছিয়ে গিয়েছিল এই ডিএ মামলার শুনানি, কিন্তু অবশেষে এবার ডিএর 25% দিতে হবে রাজ্যকে। এ বিষয়ে আইনজীবী কি বলেছেন শুনে নেব। রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএন। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন শুনে নেব। আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের করা যে ডিএ সংক্রান্ত মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের, সেই মামলায় আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় নির্দেশ দিয়েছেন 25% এরিয়ার ডিএ সেটা রিলিজ করতে হবে। এবং সেই নির্দেশ দেওয়ার পর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার একটা কথাই বলছিলেন, যদি সর্বমোট এরিয়ার ডিএ রিলিজ করতে হয় তাহলে তাদের 40,000 কোটি টাকার অধিক তাদের রিলিজ করতে হবে। প্রথমে আদালত বলছিল 50%, তারা বলেন তাহলে 20,000 কোটি টাকা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাওয়ার কথা তারা বারবার বলছিলেন এবং সর্বশেষ নির্দেশ যেটা দিয়েছেন আদালত সেটি নির্দেশ হিসেবেই দিয়েছেন, সেটা অর্ডারে ডিক্টেট করেছেন, সেটা হচ্ছে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। এ বিষয়ে ভাস্কর গুপ্ত কি বলেছেন শুনে নেব। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ মামলা নিয়ে কি বলেছেন শুনে নেব। অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব, তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৌম আইচ রায় কি জানিয়েছেন শুনে নেব। সম্ভব অসম্ভব সেটা তো বিচার্য বিষয় নয়। এই সমস্ত কথা তো ওরা বলেছেন যে আমাদের টাকা দিতে পারবো না, কোমর ভেঙে যাবে। সরকারি কর্মচারী ন্যায্য পাওনা টাকা দিতে পারবো না বললে হবে না। যত অপচয়টা করেছেন তিনি, সেই অপচয়ের হিসেব করে সেখান থেকে টাকা বার করবেন, বন্ধ করবেন এই অপচয়। এখন হাইকোর্টের রায়ে যা বলেছিল সেই রায় পর্যন্ত যা বকেয়া হয় তার 25% টাকা অবিলম্বে দিয়ে দিতে হবে। প্রথমে 50% বলেছিলেন, তারপর বলেছে 25% ডিএ দিয়ে দিতে হবে। দেখুন, রাজ্যের সরকার, রাজ্যের উকিলরা বলেছেন যে তাদের নাকি কোমর ভেঙে যাবে। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের ডিএটা, সরকারি কর্মচারীদের ডিএটা তাদের ন্যায্য অধিকার। মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলতে থাকতেন যেটা তাদের অধিকার নয়, আমি যা দিচ্ছি দাও। ভিক্ষের দান নয়, অনুদান নয়, কোনো দয়া করছেন না। রাজ্যের কোষাগার থেকে তাদের জন্য যে দেওয়াটা তাদের ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার যখন এই রাজ্যে হয় তখন তো কই মুখ্যমন্ত্রী বলেন না। এই রাজ্যের আমদানি কম, আমরা সেটা জানি। রাজ্যের অর্থনীতির অবস্থা খুব খারাপ। রাজ্যের আমদানি বলতে একমাত্র এক্সাইজ ডিপার্টমেন্ট, আর ভারী শিল্প বলতে কিছু নেই, কিছু সার্ভিস সেক্টর। এই রাজ্যে সরকারি কর্মচারীদের নাভিশ্বাস উঠতে বসেছে। তার কারণ রিটেল প্রাইস ইন্ডেক্স, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই রাজ্যে গগনচুম্বী অন্যান্য রাজ্যের তুলনায়। তো ফলে মানুষের কথা ভেবে, তার অধিকারের কথা ভেবে, তাদের ন্যায্য অধিকারের কথা ভেবে রাজ্য সরকারের উচিত অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে তাদের ডিএটা দিয়ে দেওয়া। সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল তিনি কি বলেছেন শুনে নেব।
পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতিতে সব থেকে যেটা বড় সমস্যা, যেটা দীপ্তিমানও বলছিল, যে সব থেকে বড় সমস্যা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। অর্থাৎ কেন্দ্র এখন তো যোজনা কমিশনের যোজনা বরাদ্দ নেই, সেই প্রথা তো উঠে গেছে। আগে তো একটা যোজনা কমিশনের প্রত্যেক বছরে একটা যোজনা বরাদ্দ হতো বাজেট অ্যালোকেশনের পাশাপাশি, যেটাকে আমরা বলতাম প্ল্যান অ্যালোকেশন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দাবি করে চলেছেন যে সেই যোজনা বরাদ্দটাকেও ফিরিয়ে আনতে হবে, বিভিন্ন প্রকল্প ভিত্তিক যে যোজনা বরাদ্দ। এখন নতুন ব্যবস্থা সবটাই তো বাজেটারি অ্যালোকেশন, বাজেট বরাদ্দ। এবং সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বাজেট পাস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের যে বাজেট, তারপর এখন মে মাস হয়ে গেল, জুন মাসের দিকে আমরা এগোচ্ছি, এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা, সেই টাকাগুলো কিন্তু এখনো রিলিজ করা অর্থাৎ ছাড়তে শুরু করা হয়নি, যেটার ফলে নবান্নের খবর হচ্ছে যে এখনো পর্যন্ত সেই টাকা তাদের হাতে আসেনি। তাহলে এই পরিস্থিতিতে কেন্দ্র যদি রাজ্যের প্রতি একটা বিমাতৃসুলভ মনোভাব প্রদর্শন করে এবং সেক্ষেত্রে যদি একদিকে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ এবং যে যে স্কিমগুলো, জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ব্যবস্থা করছেন, সেখানে এই টাকাটা না এলে এমনিতেই সমস্যা। এর মধ্যে আবার জুডিশিয়ারি, তার মানে বিচার বিভাগীয়, তারা জানাচ্ছে যে শতকরা 25% দিতে হবে। এখন এই দিতে হবে, এটা একটা বাধ্যতামূলক পরিস্থিতি। সুপ্রিম কোর্ট সেটা রাজ্য সরকারকে বাধ্য করতে পারে কিনা, সেটার একটা আইনগত দিক থাকে, সাংবিধানিক দিক থাকে, যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে কিন্তু বাধ্যতামূলক করতে পারে কিনা, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে অব্লিগেটরি, মানে করতেই হবে, সুপ্রিম কোর্ট বলেছে মানে শেষ কথা। আর একটা হচ্ছে যে এটা একটা পরামর্শ, এবং সেটা রাজ্য সরকার পারবে কি পারবে না সেটা রাজ্য সরকার তাদের যে 4 সপ্তাহের মধ্যে যে হলফনামা দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে সেই পরবর্তী শুনানিতে রাজ্য সরকার তার বক্তব্য জানাবে। এটা তো শেষ কথা হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে চাইছেন না বা ডিএ দেবেন না, এমনটা কখনোই নয়। ডিএটা তিনি দিতে চাইছেন এবং তিনি চাইছেন যে সেটাকে কিভাবে দেওয়া সম্ভব হয় তার সব রকম ব্যবস্থা তিনি করতেই চাইছেন, কিন্তু সেখানে কেন্দ্রকেও সহযোগিতা করতে হবে। কেননা কেন্দ্র একটা আলাদা আর রাজ্য একটা আলাদা। এমনিতে সবসময় বলা হয় অখণ্ড ভারত, তো অখণ্ড ভারতের মধ্যে তো কেন্দ্র এবং রাজ্য, সেটা যে দলই হোক, মানে এটা শুধুমাত্র ডবল ইঞ্জিন হলে তবেই রাজ্য সরকার টাকা পাবে, আর ডবল ইঞ্জিন না হলে কেন্দ্র সেই টাকাটা রাজ্যকে দেবে না, সেখানে তার বঞ্চনার শিকার হবে, সেটা তো হতে পারে না। সুতরাং এটা কিন্তু এত সহজে মানে সুপ্রিম কোর্ট বললো এবং রাজ্য সরকার দিতে বাধ্য, আমার মনে হচ্ছে যে এটা এখনো অনেকগুলো বিষয় রয়েছে যে রাজ্যও কিন্তু আদালতকে জানাবে যে আমরা এটা দিতে প্রস্তুত, আমরা দেব। কিন্তু এই দিতে গেলে রাজ্য সরকারের যে আয় ব্যয়ের যে হিসেব, সেই প্রেক্ষিতে কেন্দ্রকেও কত কমিটমেন্ট, কেন্দ্রের দিক থেকেও কতগুলো প্রতিশ্রুতি এবং তাদের যে পূর্ব শর্ত, সেগুলো পূরণ করতে হবে। সুতরাং কেন্দ্র তুমি আলাদা, তুমি দেবে না, এবং আমরা শুধুমাত্র কর্মচারীদের জন্য আমাদের দায়বদ্ধ এবং আমরা দেব, ব্যাপারটা ঠিক এইভাবে দেখলে বোধহয় আদালতের কাছেও সেটা আদালতও সেটা বুঝতে পারবে রাজ্য সরকারের যুক্তি। সুতরাং দেয়া হবে, কিভাবে দেয়া হবে, কত কিস্তিতে দেয়া হবে, ধাপে ধাপে দেয়া হবে, রাজ্য সরকারের দিক থেকে কখনোই দেয়া হবে না, এটা কখনো বলা হচ্ছে না। কিন্তু কিভাবে দেয়া হবে সেটা কেন্দ্রের সঙ্গে আলাপ আলোচনা করে এই ফেডারেল স্ট্রাকচারে, সেটাই সুপ্রিম কোর্টকে জানানো হবে।